নুরুল দীনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হকের খুব চমৎকার একটা কবিতা। কিন্তু এই কবিতার বহুনির্বাচনী প্রস্তুতি নেওয়ার সময় একটু গোলমেলে মনে হতে পারে। কারণ অনেক প্রসঙ্গ থাকবে যেখানে একই রকম মনে হবে বা কবিতায় সবই আছে এরকম মনে হবে কিন্তু উত্তর তো একটা হবে। এখন যেহেতু কিছুই অসম্ভব নয়, কাজেই বারবার পড়লে অবশ্যই মনে থাকবে। তাহলে আমরা দেখি যে কোন প্রশ্নগুলো আমাদের একেবারেই মিস দেওয়া যাবে না। শুরুর প্রশ্নটা একেবারেই সহজ। নুরুল দীনের বাড়ি কোথায় ছিল আমরা কবিতায় দেখেছি এবং যেহেতু ঐতিহাসিক চরিত্র এমনিতেও জানার কথা যে নুরুল দীনের বাড়ি ছিল রংপুরে। কিন্তু তার পরের প্রশ্নটা লক্ষ্য করো। তার দীর্ঘ দেহ নিয়ে নুরুল দীন দেখা দেয় মরা আঙিনায়। এখন এই যে কোন সময়ের কথা বলা হয়েছে? যখন শকুন নেমে আসে বা তীব্র স্বচ্ছ পূর্ণিমায়, এই কথাগুলোও কিন্তু কবিতায় আছে। কিন্তু তখন নুরুল দীন দেখা দেয়নি। ওই কথাগুলো যে লাইনে আছে সেখানকার কথাগুলো ছিল এরকম যে নুরুল দীনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই বাংলায়, এইরকম। কিন্তু নুরুল দীনের দীর্ঘ দেহ নিয়ে এই মরা আঙিনায় দেখা দেওয়ার যে লাইনটা আছে সেখানে আছে কাল ঘুম যখন বাংলায়। এই সময়টার সাথে এই লাইনটা যায়। কাজেই তোমাদের কিন্তু এই যে লাইনগুলো বারবার পড়তে হবে। কোথায় নুরুল দীনের কথা মনে পড়ে আর কোথায় সে দেখা দেয়, এইগুলো কিন্তু কনফিউশন তৈরি হয়। তো এই কবিতায় কবি একটা লাইন বারবার উচ্চারণ করেছেন যে নুরুল দীনের কথা মনে পড়ে যায়। এটা কবিতার মাধুর্য অনেক বাড়িয়ে দিয়েছে। আর এই লাইনটা উচ্চারিত হয়েছে ৬ বার। এটা অনেক সময় পরীক্ষায় আসে যে নুরুল দীনের কথা মনে পড়ে যায় লাইনটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে। আর একটা জিনিস যেটা তোমাদের মনে রাখতেই হবে সেটা হচ্ছে এই যে নুরুল দীন বিদ্রোহের ঘোষণা দিয়েছিল বা নুরুল দীনের যে আন্দোলনের কথা এই কবিতায় আছে সেটা আসলে কোন সময়ের কথা? বাংলা এবং ইংরেজি ২ টা সময়েই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যদিও কবিতায় আছে যে নুরুল দীন ১১৮৯ সনে ডাক দিয়েছিল। বাংলা সময়টার কথা কবিতায় আছে। কিন্তু পরীক্ষায় ইংরেজিটার কথাও কিন্তু আসে। ২ টা অবশ্যই একসাথে আসবে না। হয় আসবে ১৭৮২ সালের প্রসঙ্গ অথবা ১১৮৯ সাল। যেকোনোটা থাকবে। তোমাদের ২ টাই মনে রাখতে হবে। নুরুল দীনের কথা মনে পড়ে যায় কবিতায় কত হাজার গ্রামগঞ্জের কথা আছে? ৬৯,০০০ গঞ্জের কথা আছে। যদিও এখন বাংলাদেশে গ্রামের সংখ্যা অনেক বেশি। কিন্তু এই সংখ্যাটা তোমাদের মনে রাখা উচিত যেটি কবিতায় আছে। জাগো বাহে কণ্ঠে সবাই লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এখন যেহেতু আমরা বুঝতেই পারছি কিন্তু প্রশ্নে এটা অন্য কবিতার সাথে থাকবে তখন তোমাকে এই কবিতার নাম দিতে হবে। আবার নুরুল দীন একদিন আসিবে বাংলায়। কখন? এখানেও যথারীতি কবিতায় যেভাবে লাইনটা আছে কাল পূর্ণিমায় আবার নুরুল দীন একদিন আসিবে বাংলায়। নুরুল দীনের সারা জীবন কোন ধরনের রচনা? কাব্য নাটক। এটি কিন্তু খুবই ইম্পোর্টেন্ট কারণ একটু অন্য ধরনের রচনা বলে এই প্রশ্নটা অনেক বেশি আসে। নুরুল দীনের কথা মনে পড়ে যায় এটা কিন্তু কোনো সিঙ্গেল কবিতা নয়। এটি নুরুল দীনের সারা জীবন নামক কাব্য নাটক থেকে একটা নির্বাচিত অংশ। নুরুল দীনের কথা মনে পড়ে যায় কবিতার পটভূমি কি? কৃষক বিদ্রোহ। আর সমস্ত নদীর অশ্রু অবশেষে কোথায় মেশে? ব্রহ্মপুত্রে মেশার কথা বলা হয়েছে। নীলক্ষা আকাশ অর্থ কি? দৃষ্টিসীমা অতিক্রমকারী আকাশ এবং কাদের বিরুদ্ধে নুরুল দীন জেগে ওঠার কথা বলেছেন? অবশ্যই ব্রিটিশদের বিরুদ্ধে কিংবা কখনো অপশনে ইজারাদার বা জমিদার হিসেবেও আসতে পারে। তো এদের সবার বিরুদ্ধেই কিন্তু নুরুল দীনের বিদ্রোহ ছিল। কাজেই তোমাকে আলাদা, আলাদা করে বুঝতে হবে যে আসলে নুরুল দীনের বিদ্রোহটা কিসের বিরুদ্ধে ছিল। নুরুল দীন কে ছিলেন? কৃষক নেতা। আর নুরুল দীন কোন অঞ্চলের কৃষক নেতা ছিলেন? এর মধ্যে আমরা জেনে গেছি যে তার বাড়ি রংপুরে ছিল। কিন্তু অঞ্চল হিসেবে রংপুর, দিনাজপুর কথাটা পরীক্ষায় আসে। নীলক্ষার নীলে তীব্র শীষ দেয় কে? চাঁদের শীষ দেওয়ার কথা বলা আছে কবিতায়। নুরুল দীন কিসের প্রতীক? দেখো তো কোনটা হতে পারে? সে তো অবশ্যই আমাদের পূর্বপুরুষ। কিন্তু এই কবিতায় কিন্তু তাকে পূর্বপুরুষের প্রতীক হিসেবে দেখানো হয়নি। দেখানো হয়েছে চিরায়ত প্রতিবাদের প্রতীক। অর্থাৎ যখনই এই বাংলায় অন্যায় আসে, অবিচার লক্ষ্য করেন কবি, তখনই তার নুরুল দীনের কথা মনে পড়ে যায়। দীর্ঘ দেহ নিয়ে নুরুল দীন কোথায় দেখা দেয়? মরা আঙিনায়। নুরুল দীন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক। কেন সে ডাক দিবে? অবশ্যই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য নুরুল দীন ডাক দিবে। নুরুল দীনের কথা মনে পড়ে যায় কবিতায় জাগো বাহে কণ্ঠে সবাই কথাটির তাৎপর্য কি? লক্ষ্য করো ৪টি অপশনই কিন্তু কাছাকাছি অর্থই বহন করছে। এখানে অবশ্যই যে কেউ দ্বিধায় পড়ে যাবে যে আসলে
কোনটি হবে? কিন্তু খুব ভালো করে লক্ষ্য করো, জাগো বাহে কণ্ঠে সবাই। জাগো মানে কি? অবশ্যই একটা ঘুমন্ত অবস্থা থেকে জাগার কথা বলা হয়েছে। আর এই ঘুমন্ত অবস্থা মানে হচ্ছে সে যে ঘুমিয়েছিল সেটাও না। নিশ্চয়ই তাদের পরিস্থিতি খারাপ ছিল যেখান থেকে তাদেরকে উত্তরণ করার জন্য আহ্বান করছে। অর্থাৎ বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণের আহ্বান, এটি 100% শুদ্ধ। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কালঘুম কী অর্থ প্রকাশ করছে? চিরনিদ্রা। যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় চরণটিতে কোন সংগ্রামের কথা ইঙ্গিত দেওয়া হয়েছে? স্বাধীনতা আন্দোলন। এইখানেও কিন্তু অনেক সময় অপশনে কৃষক বিদ্রোহ থাকে বা ব্রিটিশ বিদ্রোহ থাকে, সেটা হবে না। কারণ কবি যখন বর্তমানের কথা বলছেন যে কখন নুরুল দিনের কথা তার মনে পড়ে যায়, যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। তার মানে কবির বর্তমান সময়ে যখন সবাই স্বাধীনতা আন্দোলন করছে, তখনকার প্রসঙ্গই কিন্তু এখানে বলা হয়েছে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় আমার স্বপ্ন বলতে কার স্বপ্ন বোঝানো হয়েছে? এটা কিন্তু কবির বা নুরুল দিন বা রংপুরবাসীর নয়, সমগ্র জাতির স্বপ্ন প্রকাশ করতে কবি আমার স্বপ্ন কথাটা ব্যবহার করেছিলেন। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় জনগণকে কোথায় আসার কথা বলা হয়েছে? প্রশস্ত প্রান্তরে। কবি কেন নুরুল দিনের কথা স্মরণ করেছেন? অবশ্যই সময়ের প্রয়োজনে। যখন সেই আবারও আগের মতো অবিচার চলছে, অত্যাচার চলছে, সেই সময়ের প্রয়োজনেই কবি নুরুল দিনের কথা স্মরণ করছেন। নুরুল দিনের কথা সারা দেশে কিসের ঢলের মতো নেমে আসে? পাহাড়ি ঢলের মতো। আর নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবি সকলকে কিভাবে আসতে বলেছেন? ঘন হয়ে। তিনি বলেছেন, "ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে।" এই লাইনটাই পরের প্রশ্নে আছে যে কবি সবার কাছে কী মিনতি করেছেন। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় আমাদের দেশ কিসে ছেয়ে যায়? দালালের আলখাল্লায়। এই বাংলায় কি নেমে এলে নুরুল দিনের কথা মনে পড়ে যায়? শকুন নেমে এলে। আগেও একটা লাইনে আমরা পড়েছি যখন শকুন নেমে আসে এই বাংলায় তখন কবির নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আর এই নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কবিতায় একটা বিষয় বাজেয়াপ্ত হওয়ার কথা বলা হয়েছে সেটি হচ্ছে কণ্ঠ। যখন আমাদের কণ্ঠ বাজেয়াপ্ত হয়ে যায় তখন নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এবারে সৈয়দ শামসুল হককে নিয়ে কিছু তথ্য আছে যেগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর একটা বিষয় কিন্তু না জানলেই নয় যে সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয়। এখন কেন তাকে সব্যসাচী লেখক বলা হয় এটাও আমাদের জানতে হবে। সাধারণত সব্যসাচী তাদেরই বলা হয় যাদের ডান হাত বাম হাত ২ হাতেই কাজ করার ক্ষমতা আছে। সাধারণত আমরা ডানহাতি হয়ে থাকি। কেউ বামহাতি হয়ে থাকে। তবে যারা এই ২ হাতই সমান দক্ষতার সাথে পরিচালনা করতে পারে তাদের বলা হয় সব্যসাচী। কিন্তু লেখকের ক্ষেত্রে এটা কিন্তু হাতের বিষয় না। লেখক বা সাহিত্যিক তারাই সব্যসাচী যারা একসাথে গল্প, উপন্যাস, নাটক, কবিতা সব দিকেই ভালো প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সাধারণত কেউ ভালো কবিতা লেখে অথবা কেউ ভালো কথা সাহিত্য লেখে। কিন্তু যারা ২ টাই ভালো করে তারাই হচ্ছে সব্যসাচী। আর এই কারণেই সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয়। তো এই সব্যসাচী লেখক বিবিসি বাংলা বিভাগের প্রযোজক ছিলেন, এটাও তোমাদের মনে রাখতে হবে। আর তার সাহিত্যকর্মের মূল প্রবণতা ছিল মানুষের জটিল জীবন প্রবাহ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। যথারীতি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এবং কাব্যনাটক আলাদা করে মনে রাখতে হবে। কারণ প্রশ্নটা যেমন এরকম করে আসবে যে পায়ের আওয়াজ পাওয়া যায় এটা কার রচনা? সেরকম প্রশ্ন আসতে পারে যে পায়ের আওয়াজ পাওয়া যায় এটি কোন ধরনের রচনা? কাজেই তোমাকে কোনটি কাব্যগ্রন্থ আর কোনটি কাব্যনাটক এটি আলাদা করে মনে রাখতে হবে। আর তার জন্মসাল, মৃত্যুসাল তো অবশ্যই আমরা মনে রাখব ১৯৩৫ এবং ২০১৬ যথাক্রমে। যেকোনো টেক্সটের বহুনির্বাচনী বা জ্ঞানমূলকের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে ওই টেক্সটটা পড়ার কিন্তু বিকল্প নেই। তোমাকে ওই কবিতা বা গল্প যেটাই হোক ২-৩ বার পড়লে তুমি এমনিতেই কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে পারবে। তখন আর এরকম আলাদা করে প্রশ্নের উত্তর শিখতে হবে না। এই কবিতার ক্ষেত্রেও এই সাজেশনের ব্যতিক্রম নেই। অবশ্যই কবিতাটি তোমরা মনোযোগ দিয়ে পড়বে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।